আপনারা কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা আজকে আমরা একটা ওভারভিউ নিব কমপ্লিটলি সেটা হচ্ছে আমাদের স্ট্যাম্প অ্যাক্ট ১৮৯৯ এর উপর। আমরা যে সমস্ত দলিল করি, আমরা যে সমস্ত চুক্তি করি, ইনস্ট্রুমেন্ট যেগুলো আমরা তৈরি করি, এগুলোকে আমাদের এই স্ট্যাম্প অ্যাক্ট অনুযায়ী তৈরি করতে হয়। আপনি যদি সঠিক স্ট্যাম্পে যদি আপনার চুক্তিটা, দলিলটা যদি আপনি প্রস্তুত না করেন সেটা আইনগতভাবে একটা দলিল হিসাবে কিন্তু দেওয়ানি আদালতে গ্রহণযোগ্য হবে না। যদিও ফৌজদারি আদালতে সেটা গ্রহণযোগ্য হয়। যেহেতু এটা অনেক পুরাতন আইন ১৮৯৯ সালের আইন, তাই এই আইনটা যখন আমরা পড়তে যাই আমাদেরকে অনেক নানা প্রকার সমস্যার সম্মুখীন হতে হয়। তো আমাদের এই ভিডিওটা আমরা কমপ্লিট ওভারভিউ দেওয়ার চেষ্টা করব এবং সাথে সাথে আমাদের সাতকাহন যেই দলিল লেখক কোর্সটা চলতেছে সেই কোর্সে আমরা ইন ডিটেইলে আরো আলোচনা করার চেষ্টা করতেছি। সেখানে আমরা বাংলাতে আইনটাকে ট্রান্সলেশন করে দিয়ে বিভিন্ন রকম যে আমাদের স্টাম্পগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব এবং তার প্রতিটা সেকশনকে আমরা বাংলায় জাস্ট খুব সহজে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের কোর্সটা অলরেডি শুরু হয়ে গেছে। ১ম যে আমাদের কোর্সটা ছিল, ১ম ক্লাসটা সেটা ছিল আমাদের দলিল লেখকের উপর। কিভাবে দলিল লেখক হবেন কালকে থেকে অর্থাৎ ১৪ তারিখ থেকে আমাদের নিয়মিত যে ক্লাসগুলো হচ্ছে অর্থাৎ স্ট্যাম্প অ্যাক্ট, সম্পত্তি হস্তান্তর আইন, রেজিস্ট্রেশন আইন, গুরুত্বপূর্ণ আইনগুলো নিয়ে আমাদের কোর্সটা চলতেছে। যারাই এখনো আগ্রহী চাইলে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো এই স্ট্যাম্প অ্যাক্টটা শুরু করার আগে প্রথমেই বলে নেই বাংলাদেশে আমরা স্ট্যাম্প অ্যাক্ট অনুযায়ী ২ প্রকারের স্ট্যাম্প পাবো। একটাকে বলা হচ্ছে ছাপানো বা ইমপ্রেস স্ট্যাম্প। আপনারা উপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে ছাপানো বা ইমপ্রেস স্ট্যাম্প। আরেকটা হচ্ছে আমাদের এইজ অ্যাডহেসিভ স্ট্যাম্প বা যেগুলোকে আঠাযুক্ত বলি। এই ২ প্রকারের স্ট্যাম্প নিয়ে কিন্তু স্ট্যাম্প অ্যাক্ট কথা বলে। এটা ছাড়া একটি আইন আছে যে আইনের মাধ্যমে এগুলোর বাইরেও বিভিন্ন প্রি অর্ডার, ট্রেজারি চালানের মাধ্যমেও স্ট্যাম্প শুল্কটা সরকার গ্রহণ করতে পারে। সে বিষয়ে আলোচনা করা আছে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আপনাদেরকে ওভারভিউ দেওয়ার চেষ্টা করি। আর যারাই আগ্রহী আমাদের কোর্সটাতে অংশগ্রহণ করতে পারেন। আমাদের দ্য স্ট্যাম্প অ্যাক্ট 1899 এটি কমপ্লিটলি বুঝতে হলে আপনাকে যেটি করতে হবে কিছু সংজ্ঞা সম্পর্কে ধারণা রাখতে হবে। প্রথমেই হচ্ছে ১৮৯৯ সাল তার মানে এটা অনেক পুরাতন আইন বাংলাদেশে কার্যকর একটাই কারণ সংবিধানের ১৪৯ নম্বর অনুচ্ছেদ। আর এইটি ১৮৯৯ সালের ২ নাম্বার আইন। এটি কেন মনে রাখবো অনেক ক্ষেত্রে অন্য আইন পড়তে গেলে তারা স্ট্যাম্প অ্যাক্ট বলে না। তারা বলে যে ১৮৯৯ সালের ১ নাম্বার ২ প্রযোজ্য হবে। আর এই স্ট্যাম্প অ্যাক্টের সাথে একটা শিডিউল আছে। স্ট্যাম্প অ্যাক্টটা যখন আমরা পড়তে যাব, স্ট্যাম্প অ্যাক্টের সাথে আমাদেরকে একটা শিডিউল পড়তে হয়। সেই শিডিউলটার মধ্যে বিভিন্ন রকম কি আছে যে স্ট্যাম্প ডিউটি দেওয়া আছে। এখন পর্যন্ত ৬৫ প্রকারের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে। তো ইনস্ট্রুমেন্ট জিনিসটা কি সেটা আমরা বুঝবো। তো আমাদের কোর্সে আমরা এটার বাংলাটা এবং ইংলিশটা দুটোই দেওয়ার চেষ্টা করি যারা যেভাবে বুঝতে যাদের সহায়ক হয়। তো বন্ধুরা আমরা যখনই স্ট্যাম্প অ্যাক্ট বুঝবো, স্ট্যাম্প অ্যাক্টের মধ্যে আমরা কয়েকটা শব্দ পাবো। একটা হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ। এই বিল অফ এক্সচেঞ্জ জিনিসটা কি? আমরা সহজ ভাষায় এক কথায় যদি বলি বিল অফ এক্সচেঞ্জ যখন হবে সেটা হচ্ছে যে ৩ জন পক্ষ থাকবে। ধরেন আমি আপনার কাছে টাকা পয়সা পাই এবং আরেক ব্যক্তি সি ব্যক্তি আমার কাছে টাকা পয়সা পায়। তো আপনাকে বললাম ভাই টাকা পয়সাটা দিয়ে দেন। আপনি বললেন যে ভাই আগামী সপ্তাহে দিব। তো আমি যেটা করলাম আপনাকে আমি আদেশ দিলাম, লিখিত দিলাম, একটা সিগনেচার করে দিলাম কাগজে যে আমি যেই টাকাটা পাবো, যে ১০,০০০ টাকা পাবো আপনি সি ব্যক্তিকে সেটা দিয়ে দেন। তার মানে আমি আপনাকে অর্ডার দিচ্ছি যে আমি যে টাকাটা আপনার কাছে পাবো সেই টাকাটা আপনি সি কে দিয়ে দেন। তো বিল অফ এক্সচেঞ্জ এই কথাটাই বলে যে আসলে যখন একজন ব্যক্তি আরেকজনকে অর্ডার করে সেটাই হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ। আমাদের যে চেকগুলো আছে এগুলোও বলতে পারেন এক প্রকারের বিল অফ এক্সচেঞ্জ। তবে এই চেকের উপরেও কিন্তু স্ট্যাম্প ডিউটি ছিল। ১৯২৭ সালে এই চেকটাকে কি করা হয়েছে? এক্সক্লুড করা হয়েছে। চেকে কি হয়? যে চেকে আপনি লিখে দেন, ব্যাংকে আপনি নির্দেশ দেন যে এই যে ব্যক্তিই যাবে তাকে টাকাটা দিয়ে দিবেন। তো পূর্বে ১৯২৭ সালের পূর্বে চেকের মধ্যেও স্ট্যাম্প ডিউটি প্রযোজ্য ছিল। এখন চেকের মধ্যে স্ট্যাম্প ডিউটি নাই। তাহলে আমরা বুঝলাম ১ম এই বিল অফ এক্সচেঞ্জ ৩ জন পক্ষ থাকবে। একজন ব্যক্তি আরেকজনকে নির্দেশ করবে অপর একজন ব্যক্তিকে টাকাটা দেওয়ার জন্য। এটি হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ। আর দ্বিতীয়টা আরেকটা জিনিস বিল অফ লেন্ডিং এটি মনে রাখবেন। এটি আপনি যদি সমুদ্রে জাহাজে মালামাল যদি আপনি পাঠাতে চান এটি প্রযোজ্য হয়। নরমালি আপনি যখন একটা মালামাল আপনি বাংলাদেশ থেকে যদি আপনি আমেরিকায় পাঠাতে চান, ১ম এ কি
কি পাঠাবেন নানা প্রকার জিনিস সহ আপনি চলে যান সেই পোর্টে। পোর্টে যাওয়ার পর কত টাকা খরচাপাতি আসবে সবকিছু আপনি কত কি পাঠাবেন সেই টাকাটা আপনি সেখানে পরিশোধ করেন। তো পরিশোধ করার পরে আপনাকে যেটা করা হয় তারা একটা ম্যাট রসিদ দেয় যে আপনার টাকাটা আমরা নিলাম এতটুকু মাল এত টাকা। তো ম্যাট রসিদটা নিয়ে যখন আপনি মাস্টার অফ দ্য শিপ অর্থাৎ জাহাজের কাছে যান, জাহাজের যে চালক তার কাছে যখন যান যে এই হচ্ছে আমার মালামাল আমি সেটা জমা দিয়ে এসেছি আপনি আমাকে রসিদ ইস্যু করেন। তখন উনি আপনাকে রসিদ ইস্যু করে। একটা তার কাছে রাখে, একটা আপনাকে দেয়, আরেকটা হচ্ছে যার কাছে পাঠাবেন তার জন্য। এটাই হচ্ছে বিল অফ ল্যান্ডিং সহজ ভাষায়। আরেকটা যদি আমরা বলি যে আরেকটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে আমাদের যে কনভেন্স। এই কনভেন্সটা হচ্ছে স্থাবর হোক বা অস্থাবর হোক এমন একটা দলিল যার মাধ্যমে কি হয় কোনো সম্পত্তি জীবিত ব্যক্তিদের মাঝে কি হয় হস্তান্তরিত হয় সেটাই হচ্ছে কনভেন্স। এটা ছাড়া আর গুরুত্বপূর্ণ যদি আমরা বলি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ আরেকটা হচ্ছে প্রমিসারি নোট। এটা হচ্ছে যে ধরলাম আপনি আমার কাছে টাকা পাবেন তো আমি টাকা দিতে পারতেছি না আমি স্বীকার করতেছি যে আপনি আমার কাছে এত টাকা পাবেন এই টাকাটা আমি পরিশোধ করব। এটাই হচ্ছে একটা প্রমিসারি নোট সহজ বাংলা আপনি বুঝতে পারেন মোটামুটি এটি। আরেকটা হচ্ছে আমাদের সেটেলমেন্ট এটি গুরুত্বপূর্ণ সেটেলমেন্ট। তো সেটেলমেন্টটা আমরা যদি বলি সেটেলমেন্টের ক্ষেত্রে আপনাদের আমরা যদি বিবাহের কনসিডারেশন চিন্তা করি বিবাহের সময় যে আপনি যদি স্ত্রীকে কিছু দেন জমি দান করেন কিছু করেন এটা ছাড়া যদি ধর্মীয় উদ্দেশ্যে দাতব্য উদ্দেশ্যে আপনি কিছু কি করতে চান ওয়াকফ করেন তাহলে সেটাও একটা সেটেলমেন্ট। এটা ছাড়া আপনি যদি ফ্যামিলির মধ্যে আপোষ বন্টন করেন সেগুলো একটা সেটেলমেন্ট এটাই সংজ্ঞায়িত করতেছে। এটি ছিল আমাদের সংজ্ঞা। তো আমরা যখন চ্যাপ্টার 2 এ যাব স্ট্যাম্প ডিউটির ক্ষেত্রে যাব দেখেন স্ট্যাম্প ডিউটি কিসের উপর প্রযোজ্য হবে। 3 নাম্বার একটা সহজ কথা বলে সেটা হচ্ছে যে শিডিউল 1 এ যেই 65টা দেওয়া আছে এই যে শিডিউল 1 এ যে 65টা দেওয়া আছে এগুলো যখন বাংলাদেশে সম্পাদিত হবে তখন স্ট্যাম্প শুল্ক প্রযোজ্য হবে। সহজ কথা এগুলো যখন বাংলাদেশে সম্পাদিত হবে তখন স্ট্যাম্প শুল্ক প্রযোজ্য হবে। এখন আমরা দেখি তারপরে যেটা বলে যে এভরি ইনস্ট্রুমেন্ট মেনশন ইন শিডিউল 1 শিডিউল 1 এ যেগুলো আছে 65টা সেগুলোর উপর স্ট্যাম্প শুল্ক দিতে হবে। আর একটা হচ্ছে দেশের বাইরে যদি এগুলো সম্পাদিত হয় তাহলে যখন এই বিষয়বস্তুটা আমরা দুইজনই এখন হয়তো দেশের বাইরে আছি একটা চুক্তি সম্পাদন করলাম কিন্তু চুক্তির বিষয়বস্তু জমিটা বাংলাদেশের তাহলে সেগুলোর উপরও কি হবে অবশ্যই স্ট্যাম্প শুল্ক প্রযোজ্য হবে। আরেকটা বলা হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ পেয়েবল এগুলোর উপরও কি হবে আপনার স্ট্যাম্প শুল্ক প্রযোজ্য হবে। তাহলে আমরা 3টা পেলাম। শিডিউলে যেটা আছে সেটা যদি বাংলাদেশে কার্যকর হয়, বাংলাদেশে থাকে। আরেকটা হচ্ছে দেশের বাইরেও যদি আপনি চুক্তি সম্পাদন করেন, বিষয়বস্তুটা যদি বাংলাদেশে হয়, তাহলে আপনাকে কি করতে হবে? সেখানে আপনাকে স্ট্যাম্প শুল্ক দিতে হবে। এক্ষেত্রে ব্যতিক্রম বলে যে সরকারের পক্ষে বা সরকারের জন্য যখন আপনি কোনো কিছু করবেন, তখন স্ট্যাম্প শুল্ক প্রযোজ্য হবে না। আরেকটা কথা হচ্ছে যে যদি আপনি কোনো কি করেন কোনো চুক্তি করেন, মর্টগেজ করেন, কিছু করেন সেটা কিসের জন্য? সেটা হচ্ছে যে আমাদের মার্চেন্ট শিপিং অর্ডিন্যান্স 1983 র রেজিস্টার্ডভুক্ত যেই সমস্ত ভেসেল, শিপিং, জাহাজ আছে এগুলো বিক্রয়, হস্তান্তর, বন্ধক, ডিসপোজ অফ করার জন্য যদি কোনো চুক্তি করেন সেগুলোর উপর স্ট্যাম্প শুল্ক প্রযোজ্য নয়। তো ৩ নাম্বার এটা আমাদের বলে। তাহলে ৩ নাম্বার মোতাবেক কোথায় কোন ইনস্ট্রুমেন্টের উপর কি স্ট্যাম্প শুল্ক প্রযোজ্য? এখন আসি আমরা আমাদের গুরুত্বপূর্ণ যেটা ৪ নাম্বার, ৫ নাম্বার, ৬ নাম্বার এগুলো আমাদেরকে একসাথে কিন্তু মিলিয়ে পড়তে হবে ৪, ৫, ৬। ৪ নাম্বার জিনিসটা যে একটা কথা বলে ৪ নাম্বার কথা হচ্ছে যদি আপনি একটা এই যে একটা যদি আপনি ট্রান্সেকশন বা হস্তান্তর সম্পন্ন করার জন্য যদি একের অধিক দলিলের প্রয়োজন হয় তাহলে আপনি কোন দলিলে কত টাকা স্ট্যাম্প শুল্ক দিবেন সেটাই বলে। ধরলাম যে আপনি একটা সেল ডিড করবেন কিন্তু যিনি মালিক যিনি হস্তান্তর করবে তার অধিকার নাই সেখানে বলা আছে আরেকজনের কনসেন্ট লাগবে অনুমতি লাগবে। তো তাহলে আপনি সেল ডিডে তো খরচ দিবেন তফসিল অনুযায়ী তাহলে ওই ব্যক্তি যে অনুমতি দিবে তার সেই অনুমতি পত্রে কত টাকা স্ট্যাম্প শুল্ক? তো বলা হচ্ছে সেখানে 300 টাকা আপনাকে স্ট্যাম্প শুল্ক দিতে হবে। তাহলে ৪ নাম্বারে আমরা বুঝলাম একটা ট্রান্সেকশন কমপ্লিট করার জন্য যদি একের অধিক দলিল করার প্রয়োজন পড়ে মূল দলিলে আমরা দিব তফসিলে বর্ণিত যেই হার আছে সেই হারে আর অন্য যত ১০টা দলিলে প্রয়োজন হলে প্রতিটাতে ৩০০ টাকা করে স্ট্যাম্প শুল্ক দিব। ৪ নাম্বার এটাই বলে। ৫ নাম্বার আবার অন্য কথা বলে ৫ নাম্বার কি যে কথা বলে একটা দলিলে একটা ইনস্ট্রুমেন্টে যদি আপনি একাধিক ট্রান্সেকশন করেন, আপনি একটা দলিলে বিক্রি করতেছেন আবার সেটাকে মর্টগেজ করতেছেন। আপনি একটা দলিলে বিক্রি করতেছেন সেখানে যে ভবিষ্যতে মেইনটেন্যান্স এর একটা শর্ত যুক্ত করে দিচ্ছেন। তো এইরকম ক্ষেত্রে
যখন হবে তখন আপনাকে এগ্রিগেট হিসাবে দিতে হবে। এগ্রিগেট মানে হচ্ছে আপনি বিক্রয়ের জন্য তফসিলে যা আছে সেটা দিবেন, মর্টগেজের জন্য তফসিলে যেটা আছে সেটা দিবেন। তো ৬ নাম্বারটা কি বলে? ৬ নাম্বারটা বলে যখন আপনি একটা দলিল লিখলেন, লেখার পর এখন দলিলের যে বিষয়বস্তু সেটা তফসিলের একাধিক জায়গা যখন যায়, যেমন আপনি একটা রেন্ট এগ্রিমেন্ট করলেন, এখন এটা কি হবে? ইজারা হবে না আসলেই যে রেন্ট এগ্রিমেন্টের মধ্যে আসবে, তখন কি করবেন? বলা হচ্ছে যেটার স্টাম্প শুল্ক বেশি সেটা আপনি দিয়ে দেন, তাহলে ঝামেলা শেষ। তাহলে ৪, ৫, ৬ ৩টা আমরা একসাথে মিলিয়ে পড়ি যে ৪ এ বলতেছে যে একটা ট্রান্সেকশন কমপ্লিট করার জন্য যদি একের অধিক একাধিক দলিল করার প্রয়োজন হয় তাহলে মূল দলিলে তফসিলে যা আছে সেই হিসাবে দিব, বাকিগুলাতে ৳৩০০ করে স্টাম্প শুল্ক দিব। ৫ নাম্বার বলতেছে একটা দলিলে যদি একাধিক ট্রান্সেকশন করি তাহলে এগ্রিগেট মানে হচ্ছে প্রতিটার জন্য পৃথক, পৃথক হিসাব করে একসাথে আবার হিসাব করে দিব। ৬ নাম্বার বলতেছে দলিলের বিষয়বস্তু যদি তফসিলের একাধিক ঘরে যায় তাহলে যেই ঘরেরটা বেশি হবে সেটা আপনি দিবেন। মোটামুটি ৪, ৫, ৬ একসাথে মিলিয়ে পড়বেন এই কথাটাই বলে। তারপর যদি আমরা দেখি গুরুত্বপূর্ণ যেটা ৯ নাম্বারটা সরকারের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ না। এখানে বলতেছে যে সরকার কি করতে পারে? রিডিউস করতে পারে। স্টাম্প শুল্ক কমিয়ে দিতে পারে, সরকার আপনাকে ফেরত দিতে পারে এবং এটা তারা পূর্ব থেকে ভবিষ্যৎ থেকে করতে পারে, প্রসপেক্টিভলি করতে পারে, রেট্রোস্পেক্টিভলি করতে পারে, অতীত থেকে করতে পারে। এই যে ক্ষমতাটা সরকার তাদেরকে সরকারকে দেওয়া হচ্ছে আইনে, অর্থাৎ সরকার স্ট্যাম্প শুল্ককে কমিয়ে দিতে পারে। তো এখন আসি যে তারা বলতেছে ডিউটি হাউ টু পেইড, আসলে স্ট্যাম্প শুল্কটা কিভাবে আপনি পেমেন্ট করবেন। তো তারা বলতেছে আপনি যেভাবেই পেমেন্ট করেন যাতে আপনার সেই ইনস্ট্রুমেন্ট বা দলিলে বোঝা যায় যে আপনি স্ট্যাম্প শুল্কটা পেমেন্ট করেছেন। যেমন যত টাকার স্ট্যাম্প প্রয়োজন হবে তত টাকার স্ট্যাম্পে যদি আপনি দলিলটা লিখে ফেলান বোঝা যাবে। অথবা সেখানে আপনি কি করবেন? অ্যাডহেসিভ সিল লাগিয়ে দিবেন। অথবা সরকার যে নির্ধারিত নিয়ম প্রেসক্রাইব করবে। তো এইভাবে আপনি স্ট্যাম্প শুল্কগুলো দিতে পারবেন। তো নরমালি ২ প্রকারের স্ট্যাম্প শুল্ক ২ প্রকারভাবে পরিশোধ করা যায়। যেমন আমরা আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে ২ প্রকার। এই যে আমরা জাস্ট যদি চিত্রটা আপনাদেরকে দেখাই, একটা হচ্ছে যে ইমপ্রেসড, অর্থাৎ এটাতে কত টাকা দেখেন উপরে ৳২৫, এটার উপরে আপনি লিখে ফেলান। আরেকটা হচ্ছে যে আপনি যেকোনো কাগজে লিখলেন তার উপরে আপনি কি করলেন? এইরকম স্ট্যাম্পটা অ্যাডহেসিভ স্ট্যাম্পগুলো চাপিয়ে দিলেন। অথবা সরকার নির্ধারিত প্রেসক্রাইব ফর্ম করে, যেমন এখনকার নিয়ম হচ্ছে মোটামুটি ৳১২০০ পর্যন্ত আপনি দলিলে কি করতে পারেন? এইরকম ব্যবহার করতে পারেন, এর বেশি পে অর্ডার করতে হয়। এটা ছাড়া আপনি ৳৩০০ পর্যন্ত নগদেও কিন্তু পরিশোধ করতে পারেন। স্ট্যাম্প যে শুল্ক আছে সেটা, এটাই হচ্ছে নিয়ম। তো যাই হোক আমরা তাহলে কি করলাম? আমরা ১০ ধারায় বুঝলাম যে স্ট্যাম্প শুল্কটা কিভাবে। ১১ ধারা বলতেছে যে অ্যাডহেসিভ স্ট্যাম্প যেটা আছে সেটা কোথায়, কোথায় ব্যবহার করা যাবে। অ্যাডহেসিভ স্ট্যাম্প যদি আপনার এমন কোনো স্ট্যাম্প শুল্ক প্রযোজ্য হয় যেখানে ৫ পয়সা বা ১০ পয়সা এটা যদি হয় বা অ্যাকসেপ্ট বিল অফ এক্সচেঞ্জ ছাড়া যদি এটা হয় তাহলে আপনি কি করবেন? সেখানে এটা চিপকিয়ে দিবেন। তারপর বলতেছে যখন আপনি একজন হাইকোর্টে বা সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হিসেবে এনরোল করবেন তখন আপনি এই যে অ্যাডহেসিভ স্ট্যাম্পগুলো ব্যবহার করতে পারবেন সেখানে। নোটারি অ্যাক্টের জন্য এগুলো আপনি কি করতে পারবেন? ব্যবহার করতে পারবেন নোটারির জন্য। এটা ছাড়া বলতেছে যে কোম্পানির শেয়ার বা বন্ড যখন ট্রান্সফার হবে তখন আপনি এই অ্যাডহেসিভ স্ট্যাম্পগুলো ব্যবহার করতে পারবেন। তারপর যদি আমরা দেখি যে আপনি ক্যানসেলেশন অফ স্ট্যাম্প, আসলে স্ট্যাম্পগুলোকে আপনাকে ক্যানসেল করতে হবে। তো এটা একটু আমরা দেখে নিই যে আসলে এই জিনিসটা আবার কি? তো দেখেন আপনি যখন একটা স্ট্যাম্প লাগাবেন তখন কিন্তু লাগালেই শুধু হবে না। যেমন আমরা যদি এখানে আপনাদেরকে একটা উদাহরণ দেই যেটা আমরা আমাদের যে কোর্সে ইন ডিটেইল এ বিস্তারিত আলোচনা করব। দেখেন এখানে কি করা হলো? একটা স্ট্যাম্প লাগানো হলো। তো এখন এখান থেকে উঠিয়ে তো অন্য জায়গায়ও লাগাইতে পারি আমরা। তো এইজন্য আইন বলতেছে আপনি যখন স্ট্যাম্পটা লাগাবেন এরকম ২ টা ক্রস দিয়ে ৩ টা ক্রস দিয়ে অথবা আপনি সিগনেচার করে সেটাকে বাতিল করবেন। সেটাকে যাতে অন্য কোনো জায়গায় ব্যবহার না করতে পারে। এই যে দেখেন পরের চিত্রে যদি আমরা আরেকটু আপনাকে দেখাই, এখানে দেখেন একটা তারিখ দিয়ে সিগনেচার করে পাতার মধ্যে বাইরে করা হয়েছে। অর্থাৎ বুঝা যাবে এটা উঠানোর পরেই বুঝা যাবে যে অন্য জায়গায় এটা অ্যাটাচড ছিল। এরকমভাবে আপনাকে কি করতে হবে? বাতিল করতে হবে। তার মানে এইভাবে আমরা এগুলো বাতিল করব। তারপরে বলতেছে ১৩ নাম্বার, এই যে আমরা ছাপানোটাতে কিভাবে আপনি কি করবেন? লিখবেন বলতেছে এমনভাবে লিখবেন যাতে বুঝা যায় দলিলের গর্ভে যেটা আছে সেটা যাতে বুঝা যায়। ১৪ নাম্বার বলতেছে যে
আপনি যেমন আমাদের হলফনামা লিখতে হয় ৳২০০ স্ট্যাম্পে। এখন আপনি যদি কি করেন ৳১০০ মধ্যেই হলফনামাটা শেষ করে আর ৳১০০ যে বাকি থাকতেছে সেই স্ট্যাম্পে অন্য কোনো দলিল লেখাল হবে না। আপনার ৳২০০ স্ট্যাম্পে হলফনামাই লিখতে হবে। অন্য কিছু আপনি এড করতে পারবেন না। এটাই বলতেছে আমাদের ১৪ নাম্বারটা। আর ১৫ নাম্বারটা বলতেছে আপনি যদি ওই কি করেন, আপনি যদি যে স্ট্যাম্পগুলো আছে সেটা যদি পর্যাপ্তভাবে না লিখেন এবং যদি একের অধিক যদি স্ট্যাম্প ব্যবহার করেন যেটার মধ্যে প্রযোজ্য না, যেমন ৳২০০ স্ট্যাম্পে আপনি হলফনামাও লিখলেন, অন্য কিছু একটা চুক্তিও লিখে দিলেন, এরকম হবে না। ধরে নেওয়া হবে এটা আনস্ট্যাম্প অর্থাৎ এটা স্ট্যাম্পযুক্ত করা হয়নি। এখন আসবো আমরা ১৬ নাম্বার। ১৬ নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। এটা বলে ডিনোটিং ডিউটি। ডিনোটিং ডিউটি সহজ কথা হচ্ছে আপনি যখন একটা যে দলিল আছে সেই দলিলের যে স্ট্যাম্প শুল্ক আছে সেটা যখন আরেকটা দলিলের উপর নির্ভর করবে, এখন ওই পূর্বের দলিলে আপনি কত টাকা পরিশোধ করেছেন সেটা নতুন দলিলে কিভাবে এন্ট্রি করাবেন। সহজ কথা, যেমন আপনি যখন বায়নামা করেন যদি সম্পত্তি দখল গ্রহণ করেন, ৳২০,০০,০০০ জমি যখন ৳১০,০০,০০০ আপনি পেমেন্ট করেন সেখানে স্ট্যাম্প শুল্কটা বায়নামা দলিলে পেমেন্ট করতে হয়। এখন আপনি যখন সেল ডিড করতেছেন তখন অবশ্যই আপনি কি করবেন, বায়নামা যে জিনিসটা আপনি পরিশোধ করেছেন সেটা এখানে এন্ট্রি করাবেন। তো এন্ট্রিটা কে করে দিবে? এন্ট্রিটা আপনি এই ডিনোটিং ডিউটি হিসাবে কালেক্টরের কাছে আবেদন করলে উনি সিল দিয়ে দিবে যে হ্যাঁ, আগের দলিলে উনি এত টাকা স্ট্যাম্প শুল্ক পরিশোধ করেছেন। অথবা যেইকোনো একটা ২ টা দলিল পূর্বে এর একটা দলিলের উপর ভিত্তি করে বর্তমানে একটা দলিলের স্ট্যাম্প শুল্ক হয় মওকুফ হবে অথবা কিছুটা প্রযোজ্য হবে। তো আসলে এটা কে ঠিক করে দিবে কত টাকা? যেখানে আপনার ডাউট আছে তখন আপনি কালেক্টর বরাবর আবেদন করবেন যে এই হচ্ছে আমার ১ম দলিল যার উপর নতুন দলিলের স্ট্যাম্প শুল্ক নির্ভর করতেছে। তো এখন আমাকে ঠিক করে দেন যে আমার কত টাকা স্ট্যাম্প শুল্ক পেমেন্ট করতে হবে অথবা কত টাকা বাকি থাকবে। তো ১৬ র সাথে আমরা সবসময় ৩১ এবং ৩২ টাকে মিলিয়ে পড়ার জন্য বলি, তাহলে আপনাদের খুব সহজে কিন্তু মনে থাকবে। তো ১৬ র সাথে ৩১ এবং ৩২ কিভাবে আমরা মিলিয়ে পড়বো? জাস্ট যদি আমরা ৩১ নাম্বারটা একটু দেখি তাহলে আমাদের মনে আসবে। আমাদের ১৬ তে ছিল ২ টা ইনস্ট্রুমেন্ট। এখন যেটা বলতেছে ৩১ এ বলতেছে আপনি স্ট্যাম্প শুল্ক পেমেন্ট করে দিয়েছেন অথবা আপনি জানেন না, আপনার সন্দেহ আছে কত টাকা স্ট্যাম্প শুল্ক হবে, তাহলে আপনি কালেক্টর বরাবর আবেদন করতে পারেন যে আসলে এইখানে কত টাকার স্ট্যাম্প শুল্ক পেমেন্ট করতে হবে না মওকুফ আছে আপনি আমাকে বলে দেন। যখন আপনি এভাবে অ্যাপ্লিকেশন করবেন সেকশন 32 বলতেছে কালেক্টর কি করবে? আপনাকে একটা সার্টিফিকেট দিবে অথবা আপনার সেই যে ইনস্ট্রুমেন্টের উপরে উনি ইন্ডোর্স করে দিবে যে আপনার এটা স্ট্যাম্প শুল্ক মওকুফ অথবা পেমেন্ট করতে হবে। তাহলে ১৬ তে ছিল যখন আপনার ২ টা দলিলের মধ্যে আপনার কনফিউশন ছিল। ৩১ এ হচ্ছে যখন আপনি পরিশোধ করেছেন অথবা করবেন জানেন না কত টাকা পরিশোধ করতে হবে, তখন আপনি ৩১ এর অধীনে আবেদন করবেন। ৩২ বলতেছে যখন আপনি আবেদন করবেন আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে অথবা আপনার যে দলিলে সেখানে ইন্ডোর্স করে দেওয়া হবে। তাহলে ১৬, ৩১ এবং ৩২ আমরা একসাথে মিলিয়ে পড়ব। তাহলে আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারব। তো যাই হোক এখন আমরা আরো বাকি জিনিসগুলো দেখি, সেটা হচ্ছে যে আমাদের ১৬ টার পরে আমরা এখন যদি ১৭ টা দেখি, সে ১৭ টা হচ্ছে যখন আপনি বাংলাদেশের বাইরে দলিল সম্পাদন করবেন, সেটা বাংলাদেশে আসার পর কি করতে হবে আপনাকে? যে ৩ মাসের মধ্যেই সেটা কি করতে হবে? স্টাম্প করে নিতে হবে। ডিসি অফিসে যোগাযোগ করে তাদেরকে দিলে তারা সেটা স্টাম্পিং করে দিবে। এটা আপনাকে করতে হবে। তারপর যদি আমরা দেখি সেটা হচ্ছে ২০ নাম্বার। যদি কোনো চুক্তি যেটা বৈদেশিক মুদ্রায় থাকে তাহলে ১ম এ সেই বৈদেশিক মুদ্রার চুক্তির অ্যামাউন্টটাকে আপনি কি করবেন? বাংলা টাকায় কনভার্ট করবেন। তারপরে স্টাম্প শুল্ক আপনি হিসাব করবেন। ২৩ নাম্বার বলতেছে আপনি যদি কোনো চুক্তি করেন যেই চুক্তিতে কি থাকে ইন্টারেস্ট সহ রিটার্নের কথা থাকে। অর্থাৎ ৳১০,০০,০০০ নিলেন, ১ বছর পরে আপনি ধরলাম আরো ৳১,০০,০০০ সুদ সহ ৳১১,০০,০০০ পেমেন্ট করবেন। তাহলে স্টাম্প শুল্ক কতর উপরে হবে? ১০,০০,০০০ এর উপরে হবে। সুদের উপর স্টাম্প শুল্ক আপনাকে দিতে হবে না। তারপর যদি আমরা দেখি সেটা হচ্ছে যে ২৪ নাম্বার সেকশন যেটা আমরা বলতেছি সেটা বলতেছে যে হাউ ট্রান্সফার কনসিডারেশন অফ ডেট সাবজেক্ট টু ফিউচার পেমেন্ট ইটিসি এটসেট্রা। ২৪ নাম্বারটা একটা সহজ কথা বলে, যদি আপনি ঋণের জন্য আপনার কোনো সম্পত্তি হস্তান্তর করেন, যেমন আপনার কাছে ৳১০,০০,০০০ পাবো, আমার একটা সম্পত্তি আছে যার দাম হচ্ছে ৳২০,০০,০০০। তো আমি তাকে বললাম যে, "ভাই ৳১০,০০,০০০ র কথা ভুলে যা। এই যে জমিটা এটা ৳২০,০০,০০০ তুই এটা ১৫,০০,০০০ এ নিয়ে নে। ১০,০০,০০০ যেটা ছিল সেটা আর তোরে দিব না।" তো এখন আমরা যখন স্টাম্প শুল্ক হিসাব করব, আমরা কি ১৫,০০,০০০ এ হিসাব করব?
অবশ্যই না। ১৫ প্লাস যে ১০ লাখ মওকুফ করা হইল, সেইটা ইনক্লুড করে ২৫ লাখের উপর স্ট্যাম্প শুল্ক হিসাব হবে। এটাই বলতেছে ২৪ ধারা। তারপর আমরা যদি যেটা বলতেছি সেটা হচ্ছে যদি আপনার বাৎসরিক কাউকে কোনো টাকা পয়সা পেমেন্ট করার যদি কোনো চুক্তি থাকে সেক্ষেত্রে স্ট্যাম্প শুল্কটা কিভাবে হবে? ২৫ নাম্বার যেটা বলতেছে যদি বছর যেমন আপনি ১০ বছর আমরা আপনাকে কি করব ১০,০০০ টাকা করে দিব। তাহলে স্ট্যাম্প শুল্ক কত টাকা হবে? তাহলে ১০ বছরের জন্য আমরা যত টাকা দিব সেটা টোটাল করে তার উপর হবে। আর যদি বলা থাকে আমি আজীবন দিব, ক যতক্ষণ আছে ততক্ষণ দিব। কোনো টাইম লিমিট নাই। তাহলে আমরা ২০ বছরেরটা হিসাব করব, 20 ইয়ার্স হিসাব করে তার উপর করব। আর যদি বলা থাকে যতদিন জীবিত আছে তাহলে আমরা ১২ বছরেরটা হিসাব করে দিব। আর যদি আমরা সেকশন ২৬ দেখি এটা বলতেছে যে যখন আপনি কি মূল্য নির্ধারণ করতে পারতেছেন না বা আজকে সম্পত্তি আপনি চুক্তি করতেছেন ২ বছর পরে বিক্রি করবেন। বলতেছে একটা এস্টিমেট আপনি ভ্যালু নির্ধারণ করেন তার উপরে স্ট্যাম্প শুল্ক পেমেন্ট করে দেন। তারপর যদি আমরা দেখি যে সেটা হচ্ছে আমাদের ২৮ ধারা যেটা বলতেছে, ২৮ ধারা সহজ কথা হচ্ছে যদি আপনি একটা দলিলের মধ্যে কি হয় একাধিক যদি ক্রেতা থাকে, একটা দলিলে যদি এমন সম্পত্তি হস্তান্তরিত হয়, যেমন একটা বাড়ি সেটা দোতলা, নিচতলা একজন ক্রয় করতেছেন, দোতলা একজন ক্রয় করতেছেন। মালিক এক দলিলেই ২ জনকে বিক্রি করে দিল। তো স্ট্যাম্প শুল্ক কিভাবে দিবে? বলতেছে এটা কি হবে ভাগ হয়ে যাবে মালিকানার আনুপাতিক হারে। কেউ যদি 60% এর মালিক হয় সে 60% এ স্ট্যাম্প শুল্ক পেমেন্ট করবে। কেউ যদি 40% এর মালিক হয় সে 40% এর স্ট্যাম্প শুল্কটা পেমেন্ট করবে। এই কথাটাই এখানে বলা হচ্ছে। আরেকটা বলা হচ্ছে কেউ যদি সম্পত্তি ক্রয় করে এখনো দলিল রেজিস্ট্রেশন করে নাই আবার সাথে যদি বিক্রি করে দেয় সে অর্থাৎ ১০ লাখ টাকা ক্রয় করলো সে ১৫ লাখ টাকা বিক্রি করে দিল। এখন ১০ লাখ টাকা ক্রয় দলিলটা এখনো করেনি তাহলে স্ট্যাম্প শুল্ক আমরা ১৫ লাখ টাকার উপরে হিসাব করব। এটাই হচ্ছে নিয়ম। ২৮ ধারা এই কথাটাই বলতেছে। তারপর যদি আমরা দেখি আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেটা সেটা ৩১ নাম্বারটা আমরা পড়ে ফেলেছি, ৩২ টা আমরা পড়ে ফেলেছি, ৩৩ টা যেটা বলতেছে যখনই কি করা হবে, যখনই কোনো একটা দলিল কি করা হবে, কোনো একটা পাবলিক অফিসে উপস্থাপন করা হবে, আদালতে সাক্ষ্য হিসাবে দেওয়া হবে। যদি আদালত মনে করে বা পাবলিক অফিসার মনে করে এখানে যথাযথ স্ট্যাম্প শুল্ক পেমেন্ট করা হয় নাই, আপনার সেই দলিলটা তারা জব্দ করে নিতে পারবে। সেই দলিলটা তারা জব্দ করে নিবে। এটাই বলা হচ্ছে আমাদের সেকশন 33 তে। আপনি যখন পরবর্তীতে যদি জরিমানা পেমেন্ট করেন সেটা তারা ছেড়ে দিবে, সমস্যা নেই। ৩৫ ধারা বলতেছে যে দেওয়ানি আদালত কি করবে না সেটাকে তারা একটা সাক্ষ্য হিসাবে গ্রহণ করবে না। এইটা স্ট্যাম্প শুল্ক পেমেন্ট না করলে রেজিস্ট্রেশন করা যাবে না, স্ট্যাম্প শুল্ক পেমেন্ট না করলে প্রত্যয়ন করা যাবে না, সেই দলিল মোতাবেক কোনো কাজও কিন্তু করা যাবে না। এটাই বলা হচ্ছে। তবে যদি পেনাল্টি দেওয়া হয় সর্বনিম্ন ৳৫ অথবা যত টাকা বাকি আছে তার ১০ গুণ তাহলে সেটি সাক্ষ্য হিসাবে গ্রহণ করতে কোনো বাধা নাই। তবে ব্যতিক্রম হচ্ছে ফৌজদারি আদালতে এটা সাক্ষ্য হিসাবে গ্রহণ করা যাবে, তাতে কোনো সমস্যা কিন্তু হবে না। ৩৬ নাম্বার বলতেছে যে দেওয়ানি আদালত আমরা জানি অপর্যাপ্ত স্ট্যাম্প জুটকোটা সাক্ষ্য হিসাবে গ্রহণ করবে না। কিন্তু একবার যদি গ্রহণ করে ফেলে তাহলে অস্বীকার কিন্তু করতে পারবে না। তারপর যেটা বলতেছে যে সেটা আমরা যদি দেখি তারপরে সেকশনগুলো, সেকশন বলতেছে আমাদের 41 সেকশন 41 যেটা বলতেছে সেটা হচ্ছে যে ইনস্ট্রুমেন্ট আনডিউলি স্টাম্প বাই অ্যাক্সিডেন্ট। আপনি যদি ভুলে কোনো প্রকার প্রতারণার উদ্দেশ্য ছাড়া একটা স্টাম্প কি করেছেন করে ফেলেছেন, পর্যাপ্ত স্টাম্প শুল্ক দেননি, ১ বছরের মধ্যে আপনি কালেক্টরের কাছে অর্থাৎ এডিসি রেভিনিউর কাছে আপনি আবেদন করে সেটা সঠিক করে নিতে পারবেন। কোনো প্রকার আপনার জরিমানা হবে না। তবে ১ বছরের বেশি হলে তখন আপনার তারা জব্দ করবে। আপনাকে মূল টাকা, জরিমানা উভয়টা আপনাকে দিতে হবে। তারপর বলা হচ্ছে যে সেকশন 43 যদি আমরা দেখি সেটা হচ্ছে প্রসিকিউশন ফর অফেন্স এগেইনস্ট স্টাম্প ল। তো কথা হচ্ছে কালেক্টর যদি মনে করে যে আসলে স্টাম্প শুল্ক পর্যাপ্ত পরিশোধ করা হয় নাই তখন উনি আইনগতভাবে তখন যে ব্যক্তি পরিশোধ করেনি তাকে নোটিশ করবে, কার্যক্রম উনি সেখানে করতে পারবেন। সেকশন যদি আমরা 45 দেখি সেটা হচ্ছে আপনি যদি এক্সেস পেমেন্ট করেন তারা আপনাকে রিফান্ড করতে পারবে, সেখানে কোনো কিন্তু সমস্যা নাই। তারপর সেকশন 48 বলতেছে আপনার যদি জরিমানা অতিরিক্ত যদি আপনি পেমেন্ট করেন সেটাও তারা ফেরত দিতে পারবে, তাতে কোনো সমস্যা হবে না। সেকশন 49 সহজ কথা বলে যদি আপনার কোনো স্টাম্প কি হয় স্পয়েলড হয়ে যায় অর্থাৎ যে কোনো কারণবশত যদি একটু ড্যামেজ হয়ে যায় আপনি সেটা ফেরত পাতে পারবেন টাকা পয়সাগুলো। এর জন্য তারা যেটি বলতেছে যে আপনাকে ৬ মাসের মধ্যে আবেদনটা করতে
করতে হবে। যে বাড়ানো বলতেছে যদি মিসইউজ হয়ে যায় অর্থাৎ আপনি যে কাজের জন্য দলিলটা লিখেছেন সেটা সম্পাদিত হয়নি অর্থাৎ বিক্রেতা সম্পাদন করেনি, ভুল হয়েছে, কেটে দিয়েছেন। তো এগুলো আপনারা রিফান্ড পেতে পারবেন ৬ মাসের মধ্যে আবেদন করতে হবে। তো রিফান্ডটা কিভাবে দিবে এটা 53 বলতেছে যে উনি সমপরিমাণ অন্য স্ট্যাম্প দিতে পারেন, সমপরিমাণ টাকা দিতে পারেন চাইলে উনি ডিডাক্ট করতে পারেন 6.25% এটা দিয়ে বাকিটা আপনাকে দিতে পারেন। আর সর্বশেষ স্ট্যাম্প অ্যাক্টের রেফারেন্স এবং রিভিশন নিয়ে কথা বলে যখন আমরা কি করলাম আমরা ডিনোটিং ডিউটি দেখলাম, আমরা ৩১ ধারায় কি দেখলাম যে আমরা ৩১ ধারায় দেখলাম আপনি যখন আপনি যখন কালেক্টরের কাছে যে কত টাকা স্ট্যাম্প শুল্ক হবে মতামত চাবেন, যদি কালেক্টর যদি না বুঝতে পারে কি করবেন? উনি তখন চিফ রেভিনিউ অথরিটি তো বর্তমানে আমরা এটা বলি যে এনবিআর এ উনি কি করবেন? আবেদন করবেন। উনার মতামত সহ যে আসলে এটার জন্য এত টাকা স্ট্যাম্প শুল্ক হয়, আপনাদের মতামত কি? তো তারপরে এনবিআর যেটা করবে বা চিফ রেভিনিউ অথরিটি তারা জানাবে যে এটার জন্য এত টাকা স্ট্যাম্প শুল্ক। এখন যদি এটা করতে যায় চিফ রেভিনিউ অথরিটি যদি কিছু করতে না পারে তখন তারা যেটা করবে হাইকোর্টে তারা কি করবে? হাইকোর্টে তারা আবেদন জানাবে যে তবে হাইকোর্টে আবেদনের ক্ষেত্রে তারা অবশ্যই কি করবে? ৩ যে জজ বিশিষ্ট বেঞ্চের কাছেই তারা এটা জানাবে এবং সেখান থেকে মেজরিটি যেটা আসবে সেটাই স্ট্যাম্প শুল্ক হিসাবে ধরে নেওয়া হবে। তো মোটামুটি এটাই ছিল বন্ধুরা স্ট্যাম্প আইন। আর আপনারা যদি আরো ডিটেইলে বাংলাতে বুঝতে চান, আরো ইন ডিটেইলে কারণ স্ট্যাম্পটা খুবই জটিল। আমি জানি এই ভিডিওটা তারাই বুঝতে পারবেন যারা স্ট্যাম্পটা একটা ভালোভাবে পড়েছেন। না হলে কিন্তু বুঝবেন না। তো যারা আরো ভালো করে বুঝতে চান, প্রতিটা সংজ্ঞা সম্পর্কে বুঝতে চান, আমাদের কোর্সে অংশগ্রহণ করতে পারেন। সেখানে আমরা বাংলাটাও দিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আরো অনেক চিত্র আছে সেগুলো আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব এবং যেই ৬৫ টার মতো স্ট্যাম্পের যেই দলিল আছে, স্ট্যাম্প অ্যাক্টের যে শিডিউলটা আছে সেটাও আপনাদেরকে আমরা দিয়ে দিব। আর সরকার যেটা করেছে ১৯৭৪ সালে একটা আইন করে বলতেছে যে স্ট্যাম্প শুল্কটা আপনি কি করতে পারেন? স্ট্যাম্প শুল্কটা আপনি এডিশনাল মোডেও আপনি পেমেন্ট করতে পারেন। কোনো সমস্যা নাই। তো আশা করি আপনারা আমাদের কোর্সে অংশগ্রহণ করবেন, উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।